ইরান অ্যা আপনার পারমাণবিক সক্ষমতার প্রায় দ্বারপ্রান্তে। আইদার তারা সক্ষমতা অর্জন প্রায় করে ফেলেছে অথবা করে ফেলবে। তো এই ২ টা মিলে ইসরায়েল মনে করেছে যে আমেরিকার সহায়তায় এখনই ইরানকে আক্রমণ করার একটা যথার্থ সময়। এবার যদি আমি আমেরিকার অ্যাঙ্গেলে আসি, আমেরিকার ইতিহাসেও আপনি দেখবেন যে ট্রাম্পের চেয়ে মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, রেসিস্ট আপনি কোন প্রেসিডেন্ট আগে পেয়েছেন কিনা? আপনি পান নাই। মিসাইল যুদ্ধে ইরান অত্যন্ত শক্তিশালী যে বিষয়ে এই সমগ্র বিশ্বের ওরকম ধারণা ছিল না। তো এবং তারা জানে অ্যা এই অনুষ্ঠান যারা দেখছেন এবং দেখবেন সকলকে আসসালামু আলাইকুম এবং এখানে সহ আলোচক বা ২ জন আছেন। আমার অত্যন্ত প্রিয় কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক স্যার আছেন এবং আরেকজন ভাই আছেন। আসসালামু আলাইকুম। অ্যা আমি শুরুতেই অ্যা অ যেটা বলতে শুরুতেই অ্যা আমরা চলেন একটু বোঝার চেষ্টা করি এই যুদ্ধটা কেন হলো? অ্যা এই যুদ্ধের তো প্লেয়ার তো অনেকে। ইসরায়েল একটা প্লেয়ার, আমেরিকা একটা প্লেয়ার, ইউরোপ একটা প্লেয়ার, আর ইরান এবং অন্যান্য শক্তি তো আছে। এই যুদ্ধটা কেন হলো একটু বোঝার চেষ্টা করি। তো ১ম এ আমরা যদি ইসরায়েল কেন এই যুদ্ধটা শুরু করলো? কারণ শুরু তো ওরা করেছে। আমি ওই সেন্স এ বলছি। ১ম এ দেখেন অ্যা ইসরায়েলের যে নেতানিয়াহু আছেন, ইসরায়েলের যতগুলা প্রেসিডেন্ট ছিলেন, নেতানিয়াহু হলো সবথেকে নৃশংস মুসলিম বিদ্বেষী। এবং তার নিজের দেশে তার জনপ্রিয়তা এখন এক্কেবারে তলানিতে আছে। সামনে নির্বাচন আছে। নেতানিয়াহুর বিরুদ্ধে অনেকগুলা মামলা চলছে। তার ভিতরে দুর্নীতির মামলাও আছে। নেতানিয়াহুর অপসারণের জন্য তার দেশে অনেক মিছিল হয়েছে, অনেক প্রসেশন হয়েছে। তো এ কারণেই এই নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বেসিক্যালি নেতানিয়াহুর সামনে এই যুদ্ধ শুরু করা ছাড়া আর কোন অপশন ছিল না। এটা হলো ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্টটা হলো আমি ইসরায়েলের অ্যাঙ্গেলে ১ম এ বলছি। ২ নম্বর পয়েন্টটা হলো ইসরায়েল সবসময় অত্যন্ত কনফিডেন্ট ছিল যে তারা ইরানকে একাই হ্যান্ডেল করতে পারবে। তাদের কনফিডেন্স এর সবথেকে বড় উৎস ছিল ৩ টা। একটা হলো ইসরায়েল তাদের ইন্টেলিজেন্স, ২ নম্বর হলো তাদের টেকনোলজি এবং তাদের টেকনিক। বেসিক্যালি এই ৩ টা বিষয়ে তারা ওয়ার্লড এর বেস্ট বলা যায়। ইন্টেলিজেন্স এ বেস্ট, টেকনোলজিতে বেস্ট এবং টেকনিক তো আছেই। তো এই, এই ৩ টার বিষয়ে তাদের নিজেদের উপরে একটা ওভারওয়েলমিং কনফিডেন্স ছিল যে ইরানকে তারা একাই হ্যান্ডেল করতে পারবে। কিন্তু তারা একটা বড় শক পেয়েছে গত ৮-৯ মাসের আগে ইরানের সঙ্গে যে যুদ্ধটা তারা শুরু করলো এবং সে যুদ্ধে তারা অনেকগুলো শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাকে মেরে ফেলার পরেও যখন ইসরায়েল পরাজয়ের দ্বারপ্রান্তে চলে গেল, তারপরে তো আল্টিমেটলি আমেরিকাকে লাগলো ইসরায়েলকে ওই যুদ্ধ সেখান থেকে উদ্ধার করার জন্য। তো তখন ইসরায়েলের একটা ভুল ভাঙলো যে ইরানকে তারা যা ধারণা করেছিল তার চেয়ে ইরান অনেক বেশি শক্তিশালী। এবং বিশেষ করে যে আকাশপথের যে ব্যালিস্টিক যুদ্ধটা আছে, আমরা তো ওই মিসাইল যুদ্ধটাই তো দেখছি মেইনলি। এই মিসাইল যুদ্ধে ইরান অত্যন্ত শক্তিশালী যে বিষয়ে এই সমগ্র বিশ্বের ওরকম ধারণা ছিল না। তো এবং তারা জানে যে ইরান অ্যা আপনার পারমাণবিক সক্ষমতার প্রায় দ্বারপ্রান্তে। আইদার তারা সক্ষমতা অর্জন প্রায় করে ফেলেছে অথবা করে ফেলবে। তো এই ২ টা মিলে ইসরায়েল মনে করেছে যে আমেরিকার সহায়তায় এখনই ইরানকে আক্রমণ করার একটা যথার্থ সময়। এবার যদি আমি আমেরিকার অ্যাঙ্গেলে আসি, আমেরিকার ইতিহাসেও আপনি দেখবেন যে ট্রাম্পের চেয়ে মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, রেসিস্ট আপনি কোন প্রেসিডেন্ট আগে পেয়েছেন কিনা? আপনি পান নাই। এবং একইভাবে ট্রাম্পের অর্থনৈতিক ব্যর্থতা এবং তার দেশের ভিতরেও কিন্তু গত বছরখানেক প্রচুর সমালোচনা হচ্ছে। ট্রাম্প বিরোধী অনেক মিছিল হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে সামনে যে অন্তর্বর্তীকালীন নির্বাচন আছে এবং আগামী যে ইলেকশন সেখানে ট্রাম্পের দল রিপাবলিক অত্যন্ত খারাপ ফল করবে। তো আমরাও ঐতিহাসিকভাবে দেখেছি যে আমেরিকার যেকোনো প্রেসিডেন্ট নিজের অযোগ্যতার কারণে যখনই একটা বিপদে পড়েন তখনই একটা দেশের সঙ্গে যুদ্ধ করে আরম্ভ করে ফেলেন। মনোযোগ অন্যদিকে নিতে এবং অ্যা আমেরিকার আবার একটা ট্র্যাডিশন ওরা ব্যাড ট্র্যাডিশন বলি তারা মেইনটেইন করে যে এ তারা ওই যুদ্ধরত প্রেসিডেন্টকে তারা বেশ গুরুত্ব দেয় আরকি। তো এই ২ টাকে যদি আমি মেলাই
আমেরিকা এবং ইসরায়েলকে যদি আমরা মেলাই, তো ইসরায়েল যেটা দেখেছে যে ইরানকে শায়েস্তা করার জন্য এই ট্রাম্পের মতো একটা প্রেসিডেন্ট হয়তো তারা আগামীতে পাবে না। ট্রাম্পের মতো এরকম একটা মুসলিম বিদ্বেষী পাগলাটে এবং যেকোনো মূল্যে ইরানের সাথে যুদ্ধ করতে রাজি, এরকম একটা প্রেসিডেন্ট হয়তো ভবিষ্যতে পাবে না। একই সাথে একই সাথে ইরান গত ইসরায়েলের সাথে যুদ্ধে যে সফলতা দেখিয়েছিল, সেই সফলতার আ পরে ইরান তার নিজের ব্যাটেল নিয়ে অনেক স্টাডি করেছে যে ইরানের যে ব্যক্তিগত যে দুর্বলতাগুলো ছিল, তার এয়ার ডিফেন্স এর দুর্বলতা ছিল, তার এয়ার পাওয়ার এর দুর্বলতা ছিল, তারপরে তার আ আ আরো অনেক যে বিষয়গুলো দুর্বলতা ছিল, ইরান সেগুলোকে অ্যাড্রেস করছে। যেহেতু ইরানকে সাহায্য করছে চায়না এবং রাশিয়া। তো ইরানকে যদি তারা একটু বেশি সময় দিয়ে ফেলে, তবে ইরান ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। তখন হয়তো ইরানকে আর বশে আনা যাবে না। তো এইসব কারণ মিলেই তারা যুদ্ধটা শুরু করল। এবার আমরা যদি মিডল ইস্ট এর দিকে তাকাই, মিডল ইস্টে কিন্তু সবসময় গত ৩০ বছর যদি আপনি দেখেন সবসময় সৌদি আরব এবং ইরানের বিরুদ্ধে, বিশেষ করে এই ২ টা দেশের বিরুদ্ধে রাজনৈতিকভাবে এবং সামরিকভাবে একটা তীব্র প্রতিযোগিতা ছিল। একটা তীব্র প্রতিযোগিতা ছিল, একটা আ শত্রু, একটা বৈরী সম্পর্ক ছিল এবং সৌদি আরবও দেখেছে যে ইরানের সফলতা দেখেছে ইসরায়েলের বিরুদ্ধে এবং সৌদি আরবও জানে যে ইরান, সৌদি আরব এবং মিডল ইস্ট অন্য যে দেশগুলো আছে তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তো ইরানকে এখনই যদি একটা বক্সের ভিতরে ফেলে না দেওয়া যায়, তবে সেটাকে কোনোভাবেই সাইজ করা যাবে না। তো এই সবকিছু মেলায়ে যুদ্ধটা শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল। এখন এই যুদ্ধটা কোন দিকে যাবে? কোন দিকে যাবে? দেখেন, একটা বড় ফ্যাক্টর হলো ইরান কিন্তু বেসিক্যালি একা যুদ্ধ করছে। এবং বেসিক্যালি যুদ্ধ করছে পৃথিবীর প্রায় সবথেকে বৃহৎ শক্তিশালী দেশগুলার সাথে। ইরানের পাশে রাশিয়া আছে, ইরানের পাশে চায়না আছে। কিন্তু রাশিয়া তো নিজেই ইউক্রেনে এনগেজড অবস্থায় আছে। রাশিয়ার ওই ক্যাপাবিলিটি নাই যে সে ইরানে এসে ইরানের যুদ্ধটা সে করে দিবে অথবা সে এই যুদ্ধে অংশগ্রহণ করবে। আর চায়না বেসিক্যালি সে ইকুইপমেন্ট দিয়ে, টেকনোলজি দিয়ে, ইনফরমেশন দিয়ে, ইন্টেলিজেন্স দিয়ে ইরানকে সহায়তা করবে। কিন্তু এর বেশি চায়না কখনো যুদ্ধে জড়াবে না। তো তার মানে ইরানকে ইরানের যুদ্ধটা নিজেই করতে হবে এবং ইরান সেটা জানে। ইরান সেটা জানে। তো ইরান যে যুদ্ধটা করছে এটা হলো তার সারভাইভাল এর জন্য যুদ্ধ। ইরানের আর কোনো পথ নাই। ফিরে যাওয়ার পথ নাই, পেছনে তাকানোর পথ নাই। আর ঐতিহাসিকভাবে যদি আমরা জানি যে ইরান অত্যন্ত যে পুরনো যে পার্সিয়ান আমরা বলি, পারস্য, পার্সিয়ান। এরা চিরকালই আপনি যদি ১০০০ বছরের ইতিহাস দেখেন, গত ৪,০০০ বছরের ইতিহাস দেখেন, ইরান সবসময় নিজের উপরে কনফিডেন্ট, সবসময় আত্মবিশ্বাসী এবং ইরানের ইতিহাস, ইরানের কালচার, ইরানের সবকিছু যে তারা ওই মাথা নত করে অন্যের স্বাধীনতা মেনে নিবে, এই কালচার ইরানে কখনো ছিল না। কখনো ছিল না। এখনো নাই, ১০০০ বছর আগেও ছিল না, এটা ৪,০০০ বছর আগেও ছিল না।